জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে সে তো রেহাই পাবে না। এই কথাটা আপনারা শুনেছেন গানের মাধ্যমে। একেবারে ভুল না। যতদিন বেঁচে আছি যন্ত্রণা, দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছু নিয়েই চলতে হবে। পাশাপাশি আনন্দটাকে শুধু যদি নেব মনে করি, দুঃখগুলো কোথায় যাবে? দুঃখের পরে যে সুখ আসে সেটাই সবচেয়ে আনন্দ দেয়। এটা প্রত্যেকে মাথায় রাখতে হবে। অর্থ মানুষের জীবনে কম বেশি থাকেই। অর্থ সংকট প্রত্যেকেরই আছে। রাজা তারও থাকে, যে গরিব তারও আছে। তাই যন্ত্রণা সবার মধ্যে আছে, সেগুলো সবাইকে মিলেমিশে ভাগ করে নিতে হবে। অবশ্যই ভালো থাকার তাগিদে আমাদের বেশ কিছু ভালো পদক্ষেপ নিতে হবে এবং কিছু জিনিস জানতে হবে যা আমাকে ভালো কিছু জিনিস এনে দিতে পারে। নমস্কার, আমি সন্ধু, বাস্তুগুরু এবং নিউমোলজি স্পেশালিস্ট। আপনাদের সামনে নিয়ে এলাম আজ বেশ কিছু সংখ্যা তত্ত্বের বিষয় এবং বাস্তুর বিষয় নিয়ে আজ বেশ কিছু জিনিস আলোচনা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে। এবং সবার শেষে জানেন আপনারা বেশ কিছু টোটকা দিয়ে থাকি, যেটা আপনার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে এবং অনেকে তাতে লাভবান হয়েছে বলে জানা গেছে। আজ একটু বাস্তু নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বাস্তু কোথা থেকে এলো এই বিষয়ে কথিত আছে বা পুরাণে বেশ কিছু বিষয়, কিছু মতামত রয়েছে। যখন অন্ধকারসুর এবং শিবের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়, অর্থাৎ দেবতাদের সঙ্গে অসুরের, অন্ধকারসুরের প্রচন্ড যুদ্ধ হয়, সেখানে সেই যুদ্ধের মাঝে তাদের রক্ত, তাদের যে ঘাম, তাদের যে পরিশ্রম, ক্লান্তি, তার মাঝখানে ঘাম রক্ত মিশে উভয় পক্ষের একজন পুরুষের জন্ম হয়। সেই পুরুষের নাম হয় বাস্তু পুরুষ এবং ব্রহ্মা জানায় এই পুরুষ তার বর পুত্র। তাকে বাস্তু পুরুষ হিসেবে পরিচিতি দেওয়া হলো এবং এ যেখানে বসবাস করবে তার মাথার দিকে থাকবে শিব এবং পায়ের দিকে থাকবে, অর্থাৎ তার উল্টো দিকে থাকবে অন্ধকার সুরের বসবাস। এই বাস্তু পুরুষের দিক নির্ণয় করা হয় এইভাবে: উত্তর এবং পূর্বের কোণে বসবাস করবে শিব বা গুরু বৃহস্পতির স্থান বলা হয়েছে, যাকে বলা হয়েছে ঈশান কোণ। এরপরে চলে আসছি কোথায় না পূর্ব দিকে, যেখানে বসবাস করছে কে না সূর্যদেব। তার ঠিক পরের কোণ অর্থাৎ পূর্ব এবং দক্ষিণের যে কোণ রয়েছে, এখানে অগ্নিকোণ বলা হচ্ছে। এখানে বসবাস করছে কে না শুক্রদেব। কে শুক্র? না অসুরদের যে গুরু, সেই শুক্রাচার্য এখানে বসবাস করবে। এরপরে এগিয়ে এলাম কোথায়? দক্ষিণে। দক্ষিণে কার স্থান? জমের স্থান বা সেনাপতি মঙ্গলের স্থান এখানে করা হয়েছে। এরপরে আসছি কোথায়? দক্ষিণ এবং পশ্চিম কোণ, যাকে নৈঋত্য কোণ বলা হয়েছে। এখানে অন্ধকার সুরের অবস্থান, রাহুর অবস্থান। এখানে পূর্বপুরুষরা অর্থাৎ পিতৃপুরুষরা অবস্থান করবে। তারপরে কোণ আসছে কোথায়? পশ্চিম দিক, অর্থাৎ শনির অবস্থান। তার ঠিক পরে আসছি কোথায় না আসছি বায়ুকোণ, অর্থাৎ পশ্চিম এবং উত্তর কোণকে বলা হচ্ছে, যেখানে চন্দ্রের অবস্থান। এরপরে এলাম উত্তর দিক, যেখানে কুবের স্বয়ং অবস্থান করেছে, অর্থাৎ কুবের দেব স্বয়ং অবস্থান করেছে উত্তরে এবং এখানে অবস্থান করেছে আর কে? মার্কারি, অর্থাৎ বুধ এখানে অবস্থান করেছে। তাহলে আমরা বাস্তুর যে 8টা ডাইরেকশন বা দিক, সে বিষয়ে কার কোথায় অবস্থান সেটা জানলাম। পাশাপাশি আমরা জানলাম কি না বাস্তু পুরুষ সম্বন্ধে। এবারে জানবো কি না, যেমন ঈশান কোণ অর্থাৎ শিবের মস্তিষ্ক ওইখানে থাকে বলে বলা হয়েছে, বা দেবগুরু বৃহস্পতির অবস্থান, তার লক্ষ্য কিন্তু সবসময় থাকবে, অর্থাৎ তার অপোজিটে থাকবে কে? রাহু বা অন্ধকার সুর, যাকে নৈঋত বা নৈঋত্য কোণ বলা হয়েছে। দেখুন, একে অপরের দৃষ্টি কিন্তু সবসময় থাকবে। এদিকে পূর্বে রয়েছে কে? সূর্যদেব। পশ্চিমে রয়েছে কে? শনিদেব। এরাও কিন্তু একে অপরের দিকে সবসময় দৃষ্টি রাখবে। পাশাপাশি আমরা যাব কোথায় না বায়ুকোণ এবং অগ্নিকোণ।
চন্দ্র এবং এদিকে থাকছে কি না শুক্রাচার্য বা শুক্র, ওষুধের গুরু যাকে বলা হয়। তাই চন্দ্রের দিকে লক্ষ্য থাকছে শুক্রের, শুক্রের দিকে লক্ষ্য থাকবে চন্দ্রের। এরপরে আসছে কোথায় না উত্তর দক্ষিণ, অর্থাৎ যমের সঙ্গে কার দেখা হচ্ছে, যমের সঙ্গে দেখা হচ্ছে বুধের, মার্কারি বা কুবেরের সঙ্গে মঙ্গলের দেখা হচ্ছে। তাহলে এদের চোখ সবসময় থাকছে একে অপরের দিকে। একটা জিনিস মাথায় রাখবেন, এরা একে অপরের সঙ্গে সম্পর্ক কিন্তু এত ভালো নয়, অপোজিটে যারা রয়েছে তাদের সম্পর্ক কিন্তু সবসময় ভালো নয় বা এতটা ভালো নয়। তাই এদের কন্ট্রোল করার জন্য মাঝখানে, অর্থাৎ একবারে মাঝখানে এসে অবস্থান করলো কে ব্রহ্মদেব, অর্থাৎ বাস্তুর মাঝখানকে ব্রহ্মস্থান বলা হয়েছে। এবারে আপনারা একটু ভেবে দেখুন, এই ছকটা আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন, যেখানে ব্রহ্মদেব নিজে অবস্থান করেছেন মাঝখানে, সেই মাঝখানে অনেকে সিঁড়ি করে ফেলছেন, অনেকে পিলার তৈরি করে ফেলছেন, অনেকে গাড্ডা করে ওখানে চেম্বার বানিয়ে ফেলছেন। এটা কি ব্যালেন্স হলো না ইনব্যালেন্স হলো? এই ব্যালেন্সটা কিন্তু হারানো শুরু করলাম, অর্থাৎ এর বিপরীতে গেলাম। তাই উত্তরকে অর্থাৎ কুবেরের স্থানকে এখানে যদি বলা হয় নতুন অপরচুনিটির জায়গা, অর্থাৎ নতুন নতুন বিজনেস বলুন বা নতুন কোনো কানেকশন বা নতুন কিছু হট করে পাওয়া, এর স্থান কিন্তু এইখানে উত্তর দিক। তাই উত্তর দিককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে। এরপরে আমি যদি আসি ঈশান কোণ, ঈশান কোণ মানে ভগবানের জায়গা, সেখানে দেবতার বাস হবে, সেখানে মন্দির হবে, সেখানে ঠাকুর থাকবে, সেখানে পূজা অর্চনা হবে, এটাই। তারপরে চলে এলাম কোথায় না সূর্যের কাছে। সূর্যের স্থান কোথায়? এখানে কর্মের জায়গা, কাজের জায়গা, এখানে এনার্জি ভরপুর থাকবে। এরপরে আসছি কোথায় আমরা না অগ্নিতে। অগ্নিতে কি হচ্ছে না এখানে ক্যাশ ফ্লো হয়, অর্থাৎ টাকা পয়সা মান সম্মান সবকিছু এখানে কিন্তু বাড়তে থাকে। এর ভারসাম্য যদি কন্ট্রোলে থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসায় লাভবান হতে পারেন, আপনি যে কোনো ব্যবসা আপনার গ্রোথ বাড়বে। এরপরে আমি চলে এলাম কোথায় না দক্ষিণে। দক্ষিণে কি হচ্ছে না এখানে সেনাপতি অর্থাৎ মঙ্গলের অবস্থান। আমি যা ব্যবসা করি, যা ইনকাম করি, সবকিছু কিন্তু এখানেই কন্ট্রোল হবে। কোথায় পাঠাবো, কি করবো, সবকিছু কিন্তু দক্ষিণের কাজ, অর্থাৎ এখানে মস্তিষ্কের কাজ, মাথা এখানে ঠিক রাখার জায়গা, অর্থাৎ এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে। এরপরে যদি আমি চলে যাই নৈಋত্য কোণ বা নৈঋত কোণে, সেখানে পিতৃপুরুষ বা রাহুর জায়গা। তাই এখানে এমন কিছু করা যাবে না রাহু সন্তুষ্ট থেকে অসন্তুষ্ট হয়ে বসে, তাই চিন্তা করতে হবে রাহুকে শান্ত রাখতে। এরপরে চলে এলাম বোধহয় পশ্চিমে, অর্থাৎ শনি, যেখানে প্রফিট জোন বলা হয়েছে, অর্থাৎ নতুন বা নিউ অপরচুনিটি, সেখান থেকে কোনো কাজ পেলাম, কাজকে করার জন্য পুজো আর্চা বা ভক্তির সঙ্গে সেটাকে গ্রহণ করলাম। এরপরে নিয়ে এলাম কোথায় না কারখানায়, অর্থাৎ পূর্ব দিকে সূর্যের অবস্থানে, সেখানে এসে এখানে মাল তৈরি হবে। এখান থেকে যাচ্ছে কোথায় না আমার অগ্নিকোণ, ক্যাশ ফ্লো হওয়ার চিন্তা ভাবনা, অর্থাৎ এখানে বাড়বে কিভাবে, কিভাবে লোগো লাগাবো, কিভাবে প্যাকেজিং করব, সেই সব চিন্তা ভাবনা এখানে থাকবে, অর্থাৎ ব্যবসা গ্রো করার চিন্তা ভাবনা এখানে। এখান থেকে আসছি কোথায় না দক্ষিণে। দক্ষিণে কি হচ্ছে না দক্ষিণে এখানে মস্তিষ্ক কাজ করবে, কি কোথায় পাঠাবো, কি করলে আরো ভালো হতে পারে, কি করলে নতুন কোনো প্রোডাক্ট বা প্রোডাক্টের অর্ডার পেতে পারি, অর্থাৎ এখানে বুদ্ধির খেলা। এরপরে আসছে কোথায় না রাহুর জায়গায়। রাহুর জায়গায় কি না রাহুকে রুষ্ট করলে চলবে না, অর্থাৎ নৈঋত্য কোণ, তাকে শান্ত রাখতে হবে। কিভাবে শান্ত রাখা যায় সে বিষয়ে ভাবতে হবে। এরপরে আমরা চলে এলাম কোথায়, এলাম আমরা পশ্চিম দিক, অর্থাৎ প্রফিট জোন, কর্মফলদাতা কাকে বলা হয়, শনিদেবকে। এতক্ষণ যে কাজ বা যে কোম্পানি যেভাবে মাল তৈরি বা প্রোডাক্ট তৈরি করে বাজারে ছেড়ে এলাম, 10 টাকা দিয়ে আমি কত টাকা পেলাম,
এইখানেই কিন্তু আসছে, অর্থাৎ এটা হচ্ছে প্রফিট জোন। যত টাকা আমি খরচা করেছি, কতটা প্রফিট পেলাম, এইখানে হিসেব হবে। তাই প্রফিট জোনকে সেভাবে রাখতে হবে। তাহলে এভাবে বাস্তুর বিষয়টা কিন্তু আগে বুঝতে হবে। এর ভেতরেও আরো 8টা দিক রয়েছে, এর ভেতরে আরো 8টা দিক রয়েছে। সম্পূর্ণ বিষয় এক ভিডিও কোনোদিন সম্ভব নয়, বা এভাবে বলা সম্ভব নয়। তাই আগে আমাদের জানতে হবে কোন জনে কি করা উচিত। দেখা গেল আপনার প্রফিট জোনে আপনি বাথরুম করেছেন, শনিদেব সেখানে রুষ্ট হবে না? হবে না। রুষ্ট হলে আপনার প্রফিট পাবেন কোথায়? আপনি যে এত পরিশ্রম করলেন, এত কাজ করলেন, এত উপার্জনের চিন্তা ভাবনা করলেন, আপনার প্রফিট জায়গায় তো সেখানে লস হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা দিক আপনাকে অবশ্যই লক্ষ্য করে বাস্তু বানাতে হবে। এরপরে ভিডিওতে আপনাদের জানাবো যে টয়লেট কোথায় বানাবেন। ভালো কোনো বাস্তুবিদের সঙ্গে আলোচনা করুন, তারপরে বাস্তু বানান। এই বাবা পণ্ডিতের চক্করে আর থাকবেন না, তাহলে আপনার জীবন কিন্তু বরবাদ। যে কোনো ভালো বাস্তুবিদ থাকতে পারে, বাস্তুবিদ অনেক আছে, বাস্তুবিদ অনেক আছে, আপনি ভালো করে লক্ষ্য করুন, পাবেন। 16 দিক বা 16টা ডাইরেকশন আগে বের করতে হয়, তারপরে তার দিক নির্ণয় করতে হবে। এমনি দাঁড়িয়ে থেকে বলে ওইসব বাস্তু করা ছেড়ে দিন, ওই দিন শেষ। এখন যে কথাটা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন। যাদের বাস্তুতে প্রচন্ড সমস্যা রয়েছে, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে সবকিছুই ভরপুর ভরে আছে, তাদের জন্য এই বিষয়টা। শনিবার বা মঙ্গলবার নিরাম খাবেন, স্নান করবেন, স্নান করে একটা নতুন কালো কাপড় নেবেন। কালো কাপড়ের মধ্যে 2 থেকে 4 চামচ সন্দক লবণ দেবেন। এর সঙ্গে 5টা লবঙ্গ এবং 3টে এলাচ দেবেন। ভালো করে শুনবেন, 5টা লবঙ্গ, 3টে এলাচ দেবেন। লবঙ্গগুলোর যেন ফুল থাকে। ওর মধ্যে 1 টাকার একটা কয়েন দেবেন, দিয়ে একটা সিঁদুরের টিপ বা সিঁদুরের যে প্যাকেট সেটা ওর মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে ওই কাপড়ের মুখটাকে আপনি তামা বা পেতলের তার দিয়ে পেঁচিয়ে দিন, ভালো করে পেঁচিয়ে নেবেন। দিয়ে আপনার যে মেন দরজা তার সামনে ঝুলিয়ে রাখুন। 4টে সপ্তাহ অর্থাৎ 4 দিন আপনি বার করুন, বা নিরাম খান শনি বা মঙ্গলবার। তবে আজ আর বেশি কিছু বলবো না এ বিষয়ে, এটুকু আপনারা করতে পারেন, এটুকু করে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। পাশাপাশি আপনারা প্রয়োজন মনে করলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তার পাশাপাশি এটুকু বলবো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনার ফোন নম্বর দিতে পারেন, জন্ম তারিখ দিতে পারেন। আমরা সময় পেলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব এবং আপনাকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। জয় বজরংবলী।